এমন কিছুই নও তুমি আমার। তাহলে কে হও? তুমি শুধুই আমার এক 16 বছরের স্টুডেন্ট, আর আমি তোমার 28 বছরের টিচার। তাহলে তো তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার শিক্ষক। শুনেছি শিক্ষকের মাঝে বাবার প্রতিচ্ছবি থাকে, আমার মাঝেও আছে। প্রত্যেকটি স্টুডেন্টকে নিজের ছেলে মেয়ের মতোই মনে করি। তাহলে তোমার কেন তা মনে করতে পারি না? কেন পারি না? আমার কল্পনাতেও আমি তা ধারণা করতে পারি না। কারণ আমি যে তোমায় চাই, অতিরিক্ত চাই, আমার কাছে চাই, ঠিক আমার ডান পাশে চাই, আমার হাতে তোমার হাত চাই, আমার বুকের মাঝে তোমায় চাই। লজ্জাজনক, তাই না? মানুষ জানলে থু থু দেবে আমার মুখে। কারণ আমি এক নাবালিকা মেয়েকে যে আমার স্টুডেন্ট তাকে চাইছি। কি করার? তাও যে তোমায় চাই, প্রতি সেকেন্ডে চাই, অনেকভাবে চাই। যেমন মজনু চাই লায়লাকে, তেমনি আমি চাই তোমাকে। শব্দ যেমন চাই বাক্যকে, ঠিক তেমনি আমি চাই তোমাকে। ঠিক শুনেছ, তোমায় চাই, অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। যদি প্রশ্ন করো কতটা চাই, আমার জবাব হবে, তুমি যদি বলো আকাশের চাঁদটা এনে দাও, আমি সেই চাঁদ আনতে যাব, জেনেও যে ওটা কখনো আনতে পারবো না। ঠিক এতটা চাই তোমায়। নেশা যেমন মাতাল করে মানুষকে, তেমনি তুমি মাতাল করেছো আমাকে। নেশা যেমন জোরে বসে মস্তিষ্কে, তেমনি তুমি বসেছো আমার মস্তিষ্কে। বেহায়া আমি, তাই না? খুব, অনেক বেহায়া, তোমার জন্য বেহায়া। জানি না আমার এই বেহায়াপনা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকবো তুমি থাকবে আমার বুকের মাঝে। যখন বুঝতে পেরেছিলাম তোমায় নিজের থেকে বেশি চাইতে শুরু করেছি, তখন ভেবেছিলাম তোমার চাওয়ার থেকে মরে যাওয়াটা শ্রেয়। কিন্তু ফ্যামিলিকে ছেড়ে কিভাবে মরবো? আমি ছাড়া যে তাদের কেউ নেই। জানি কখনো পাবো না তোমায়, কখনো ছুতে পারবো না তোমায়। তাও তোমায় এক নজর দেখতে পাই, তাই আমার বাঁচার প্রদীপ। ডায়েরির প্রথম পৃষ্ঠা পড়ে ফুপিয়ে কাছে দিয়ে চোখ মুছে দিতেও বেজে যাবে। তখনই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। তড়ি ঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল। ডায়েরিটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল। কানে আওয়াজ আসতেই সামনে তাকালো। ইয়েস স্যার। এখানে কি করছো? কেউ আসেনি, তাই ভাবলাম একটা বই পড়ি। এত তাড়াতাড়ি কেন এসেছো? কাল থেকে সবার সাথেই আসবে। যাও নিজের জায়গায়। তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো তে। যার ধমকে তে ভয় পেল সে হলো তের বাসার এবং স্কুলের শিক্ষক জিয়ন জাংকুক। তে আনমনেই ভাবছে যে জাংকুক স্যার কাউকে এতটা ভালোবাসে। বাবা, ভাবা যায়? তাও তার থেকে এত ছোট একটা মেয়েকে, আবার কিনা সে তার স্টুডেন্ট। যাই হোক, মেয়েটা ভাগ্যবতী যে স্যারের এতটা ভালোবাসা পাচ্ছে। স্যারের জন্য খারাপ লাগছে, তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে না, আর কেউ মানবেও না। তে, কালকের পড়াগুলো রিভিশন দাও। সবাই আসলে একসাথে টেস্ট দিও। স্যার আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবতে লাগলো তে, এই জাংকুক স্যারটা না আমার একদম সহ্য করতে পারে না। জানি না কেন, আমি তো কখনো স্যারদের সাথে খারাপ বিহেভ বা দুষ্টুমি করি না, তাই সকল স্যার ম্যাম আমার বেশ পছন্দ করেন। কিন্তু এই জাংকুক স্যার আমার একদম পছন্দ করেন না। কিন্তু আমার স্যারটাকে ভীষণ ভালো লাগে। স্যার হিসেবে বললে হি ইজ দ্য ব্রিলিয়ান্ট টিচার। ওনার কথার স্টাইল, চলার স্টাইল, বিহেভ সব কিছু চোখ ধাঁধানোর মতো। কিন্তু সে নিজেও এক আইটেম। উফ, কি যে বলি, মানে সে দেখতে যথেষ্ট সুপুরুষ। স্টাইল করা মেবি স্যারের রক্তে মিশে আছে। বাসায় কখনো অগোছালোভাবে দেখিনি স্যারকে। ভাবতে ভাবতে নিজের জগতে চলে এসেছি। পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসেছে সেদিকে খেয়ালই করিনি। কিছুক্ষণ পর স্যার এলো। আমার দিকে তাকাতে মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টের দিকে মুচকি হেসে তাকালো। আমার না খুব কান্না পায় স্যারের এমন করাতে। অন্য ছাত্রছাত্রীদের সাথে যেমন ট্রিট করে ওইভাবে কি আমাকে ট্রিট করা যায় না? এতটা খারাপ আমি? টেস্ট দিলাম, সবাই ক্লাস 9 এর ব্যাচ, শুধু আমি একটু তাদের মধ্যে ছোট। ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই স্যার এই ব্যাচের সাথে পড়ায়। কারণ এই ব্যাচে শুধু মেয়েরা। অবশ্য আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে, বাট স্যার ওদের সাথে পড়তে দেয় না। স্যার কাল খাতা দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে। আমি আগে থেকে কি জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে। স্যার সকলের খাতায় বাড়ির কাজ লিখে দিচ্ছে, আর মিষ্টি করে মুখের দিকে তাকিয়ে বলছে, বাড়ির কাজ লিখে দিলাম, পড়ে আসবা, ঠিক আছে? সবার বাড়ির কাজ লিখে দিল। আমার বাড়ির কাজ লেখার সময়
স্যারের ফেসটা বুম হয়ে রইল। করলা খেলে যেমন মুখের এক্সপ্রেশন হয় ঠিক তেমন আজীব। আমার দিকে তাকায়ও না, আমার চেহারা কি কালিমাখা নাকি? আমিও তো সব স্টুডেন্টের মতো, আমি তো কোনো খারাপ বিহেভ করিনি স্যারের সাথে, তাও আমায় দেখতে পায় না। এই কথাটা স্কুল কোচিং সকল স্টুডেন্ট জানে। সেই জাংকুক স্যার থেকে একদমই দেখতে পারে না। সামনে বসায় গেট দিয়ে সবার আগে আমি বেরিয়ে এলাম। স্যার একটা ফ্ল্যাটে থাকেন 4 তলায়, সেখানেই পড়ান আমাদের। এই ফ্ল্যাটটা স্যার কিনেছেন যাতে আমাদের পড়াতে প্রবলেম না হয়। দুপুর 2টায় পড়তে এসেছিলাম, এখন 4টা বাজে। হঠাৎ পেছনে ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বারান্দার রেলিং ধরে এদিকেই তাকিয়ে আছেন। আমাকে ঘুরতে দেখে স্যার ভিতরে চলে গেলেন। মাঝে মাঝে আমার খুব কান্না পায় স্যারের বিহেভিয়ারের। কি করেছি আমি ওনার সাথে? আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয়। আমি তো এতটা অবুঝ না যে বুঝতে পারবো না। আমি না হয় অন্য টিচার খুঁজে নিব। ঢাকায় স্যার আমার সাথে এমন বিহেভ করতো। বর্তমানে আমরা চট্টগ্রামে আছি, কিন্তু আগে ঢাকায় ছিলাম, স্যারও সেখানে থাকতো। যখন আমরা ঢাকা ছিলাম তখন আব্বু আমায় জাংকুক স্যারের কাছে দিয়েছিল পড়তে। তখন আমি ক্লাস 7-এ পড়ি। প্রথমত স্যার ভালোভাবে কথা বলতেন এবং মিষ্টিভাবে, কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখ নিয়ে 100 বার বোঝাতেন। মাঝে মাঝে তো গল্পও শোনাতেন, আর প্রায় সময় আমায় গান শোনাতেন। অবশ্যই ভালোবাসার গান শোনাতেন, কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগতো, কিন্তু তাও মুচকে এসে শুনতাম। ধীরে ধীরে স্যারের ব্যবহার চেঞ্জ হতে থাকে। গান তো দূরের কথা, পড়ার ব্যাপার ছাড়া আর কোনো কথাই বলতেন না। আর হঠাৎ আমার উপর চিল্লিয়ে উঠতেন। স্যারের কাছে 8 মাস পড়ার পর যখন ইতি উঠব, তখন বাবার কাজের জন্য ট্রান্সফার হতে হয় চট্টগ্রামে। আমি তো অনেক খুশি হয়েছিলাম যে জাংকুক স্যারের কাছে আমায় আর পড়তে হবে না। সকালে আমরা চলে যাব, ঠিক তার আগের সন্ধ্যায় আব্বু স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়বো না। স্যার কি বলে তা জানি না, কিন্তু আব্বু বলেছে যে স্যারের বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসতে। আমিও ভাবলাম যে লাস্টবার স্যারকে সালাম দিয়ে আসবো। বিকালের দিকে আমি স্যারের বাসায় যাই। বিল্ডিংয়ের 8 নম্বর ফ্ল্যাট ছিল স্যারদের। স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল। আমি গিয়ে দেখি স্যারের আম্মু মানে আন্টি ডাইনিংয়ে খাবার বাড়ছে। আন্টি আমার দেখে বলল, তে তোমার স্যার স্টাডি রুমে। আমি স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম। দেখে স্যার চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুজে আছেন। মেবি মাথা ব্যথা ছিল। স্যার আমি তে আসবো? স্যার চোখ বোঝা অবস্থায় বললেন, কাম। টেবিলের উপর সকল বইগুলো রাখা ছিল। আমি বইগুলি গুছিয়ে নিলাম। স্যার, এইবার স্যার আমার দিকে তাকালেন। চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল। এমন লাল থাকার কারণ আমি সেদিনও বুঝিনি, আর আজও বুঝি না। নিচু স্বরে বললাম, স্যার আমি চলে যাব কাল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু স্যার কিছু বললেন না। যেমন ভাবেছিলেন ঠিক তেমন ভাবেই তাকিয়ে আছেন। আমি চলে যাচ্ছিলাম, তখনই স্যার ডাকলেন, তে। আমি পিছনে তাকাতে দেখে স্যার আমার সামনে। কিছু বলার আগেই স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে ধরে। আমার মাথায় ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন। পড়ালেখা মন দিয়ে করিও, নিজের যত্ন নিও, দুষ্টুমি একদম করবে না, সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই, আব্বু আম্মুর কথা শুনবে, আইসক্রিম একদমই খাবে না, আর রাস্তাঘাটে চলাফেরা কম করবে, ওখানে সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবে। হয়তো কেউ তোমার বড় হওয়ার অপেক্ষা করছে, অনেক অপেক্ষা। স্যারের ভয়েসটা না কেমন জানি লাগছিল, কেমন অদ্ভুত ছিল ভয়েস, যেখানে হয়তো কোনো কষ্টের অভিমানের আর্তনাদ ছিল। আমি স্যারের বুকেই মাথা নাড়ালাম। স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো। স্যারের হাতগুলি অসম্ভবভাবে কাঁপছিল, আর তাও অনেক। আমার গাল দুটি শক্ত করে ধরে কপালে চুমু দিয়ে বললেন, ভালো থেকোতে। কথাটা বলে স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম। কেন জানি সেদিন প্রচণ্ড খারাপ লেগেছিল। কেন খারাপ লেগেছিল তাও বুঝিনি। সকালে ট্রাকে করে আমার বাসার সকল জিনিসগুলো গোছানো হলো। চলে যাব, তখনই দেখে স্যার আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্যার বলে ডাকলাম। সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন। আমি হাতে ইশারায় জানালাম বাই। স্যার কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন। আমরাও এসে পড়লাম চট্টগ্রাম। ধীরে ধীরে দিন যেতে লাগলো। আমিও এইটে উঠলাম। আমি তো প্রায় ভুলে গিয়েছিলাম জাংকুক নামের একজন শিক্ষক ছিল যিনি আমায় পড়াতেন। 7 থেকে 8 মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম, তাও আমার ক্লাসে।
তখন লাস্ট ক্লাস ছিল আমাদের। প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টের সাথে পরিচয় করাচ্ছিল। আমি তো অবাকের সাথে প্রচণ্ড খুশি। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্যারকে সালাম দিলাম, বাট স্যার কিছুই বললেন না। তারপর বাবা কি মনে করে আবার জাংকুক স্যারের কাছে পড়াতে দিলেন। আমি তো এটাই ভেবে পাই না, স্যারদের নিজেদের বাড়ি ঢাকায়, তো এখানে থাকার মানেটা কি? এই বছরের শেষের দিকে আর কয়েক মাস পরেই আমার জেএসসি এর এক্সাম। টেনশন তো প্রচুর হয়, কিন্তু জাংকুক স্যার যেভাবে বুঝিয়ে বলেন তাতে সব টেনশন নিমেষেই গায়েব হয়ে যায়। স্যার অনেক পড়া দেন আমায়, যেটা আমি কখনো পড়তে পারি না প্রাইভেটে, কিন্তু স্কুলে স্যারের ক্লাসের পড়া পড়ে যায়, কারণ স্যার মারেন। পড়া না দিলে আমি এখনো মার খাইনি, কারণ অলওয়েজ পড়া পড়ে যায়, কিন্তু এই চ্যাপ্টার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে গেলাম তখন শিখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি এভাবেই। হঠাৎ মনে টনক নড়তে মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম। আমার একটা গোপন অ্যাকাউন্ট আছে ফেসবুকে, যেটা আমি ছাড়া আর কেউ জানে না। যেই ভাবা সেই কাজ লগ ইন করলাম, সাথে সাথে ক্রাশের পিকচার সামনে আসলো। কারো এখানে আসার আওয়াজ পেতে ফোন রেখে ঘুমিয়ে পড়ার একদিন করলাম। মা এসে চেল্লাতে শুরু করলো, তে খাবি আয়। আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না। আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম। ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে। অতপর রেডি হয়ে স্কুলে গেলাম। দৌড় দিতে শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে। যেতে যেতে জাংকুক স্যারের সাথে দেখা হলো। মেবি রেগে আছে। তাকিয়ে আমি মুস্কি এসে সালাম দিলাম। ক্লাসে স্যার অলরেডি ঢুকেছে। আমাকে দরজার সামনে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লাসের অনেকেই মিটিমিটি হাসছে। অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম। পেছনের ব্যাচে হাসানের সাথে বসলাম। তারপর ক্লাস 8 শেষ করলাম। কিছু ক্লাসে দাঁড়াতে হয়েছে, আবার কিছু ক্লাসের পড়া পেরেছি। টিফিন টাইম দিতেই আমি টিফিন রুমে যেতে শুরু করলাম। সাথে হাসান তো আছেই, ও ছাড়া আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, তাই আমিও ওর বেস্টি। আর আজকে আম্মু টিফিনে সবজি দিয়েছিল, যেটা আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, তাই টাকা নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। দুজনে দৌড়াদৌড়ি করছিলাম আর হাসছিলাম। তখনই একজন স্যার ধমক দিয়ে উঠতে উঠতে বললেন, এভাবে দৌড়চ্ছ কেন? জাংকুক স্যারও সাথে ছিল। আমি আর হাসান অপরাধীর মতো দাঁড়িয়ে। স্যার ক্যান্টিনে যাচ্ছিলাম। তো শক্তভাবে যাও, এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচণ্ড ব্যথা পাবে, বুঝেছো? জি স্যার। ওই স্যার চলে যাচ্ছেন, বাট জাংকুক স্যার সামনে দাঁড়িয়ে, তাই যেতেও পারছি না। হাসান যাও টিফিন করো। হাসান চলে যাচ্ছে দৌড়ে। আমি তো দাঁড়িয়েই আছি মাথা নিচু করে। কোথায় যাওয়া হচ্ছিল? টিফিন দেয়নি আন্টি? জি দিয়েছে। সবজি খেতে ইচ্ছে হচ্ছে না। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য? আমি তাড়াতাড়ি জ্যাকেট কোমর থেকে ছুটিয়ে গায়ে পরে নিলাম। স্যার ভারী আওয়াজে বলে উঠলেন, কাম উইথ মি। স্যার আমায় অফিস রুমে নিয়ে যাচ্ছে, যেখানে সকল স্যার ম্যাডাম বসে আড্ডা দিচ্ছেন। আমি কিছু বলতেও পারছি না যে ওখানে কেন নিচ্ছেন। স্যার অফিস রুমে ঢুকলেন। আমি গেটের কাছেই দাঁড়িয়ে। স্যার আমার সামনে এসে বললেন, কাম। আমি পিছু পিছু যেতে লাগলাম। রুমে প্রবেশ করতে সকলকে সালাম দিলাম। বড় এক টেবিলের চেয়ারে বসে স্যারেরা ব্রেকফাস্ট করছেন। অন্য এক টেবিলে স্যার আর একটি বক্স রেখে সামনে বসলেন, আর আমায় দ্বিতীয় পাশে বসতে ইশারা করলেন। আমি মাথা নিচু করে বসলাম। স্যার আমার হাতে টিফিন বক্স দিয়ে বললেন, পুরো ফিনিশ করো। আর আমার হাতে টিফিন বক্স নিয়ে খুলে খেতে শুরু করলেন। আশেপাশে টিচাররা আর চোখে তাকাচ্ছেন। খাচ্ছ না যে? আমি নিম্ন স্বরে বললাম, স্যার আমি ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারতাম, চুপচাপ খেতে থাকো। ভয় পেলাম স্যারের এত ভারী আওয়াজে। আমি বক্স খুলে দেখি বিরিয়ানি। আমার আর কে পায়, মন খুলে খেতে শুরু করলাম। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখার টাইম নেই। তালুতে উঠে গেল খাবার। স্যার তো চিল্লিয়ে উঠল, ইউ। তাড়াতাড়ি পানির বোতলের মুখা খুলে এগিয়ে দিল। আমি ডক ডক করে খেয়ে ফেললাম। খাবার তো কেউ নিচ্ছে না, ধীরে ধীরে খাও, ঠিক আছে? আমি আবারও খেতে শুরু করলাম। স্যারের দিকে তাকাতে দেখলাম স্যার আমায় দেখছিলেন মেবি। আমি তাকাতে স্যার খেতে শুরু করলেন। আমি তো ভুলে গিয়েছিলাম যে এইটা স্যারের খাবার, আর আমি সব খেয়ে যাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, স্যার আই এম সরি, আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আপনি কি খাবেন? কথাটা বলেই বেকুল হয়ে গেলাম। আমার সারা খাবার স্যারকে জিজ্ঞাসা করলাম। মাথা নিচু করে আবারও খাচ্ছি। লাস্টে কিছু খাবার রেখে দিও। আমি মাথা নাড়ালাম। কিছু খাবার কি ফেরানোর জন্য রাখবো? আজীব। আমি কিছু খাবার রেখে দিলাম। পেট ভরে গেছে। যাও, দেরি হচ্ছে ক্লাসের জন্য।
আশেপাশে না দেখে দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ টিফিন বক্সের কথা মনে পড়তে আবার অফিস রুমের দিকে যাব। তখনই জানালায় চোখ পড়তে দেখলাম স্যার বিরিয়ানি খাচ্ছেন, তাও সেম চামিচ আর সেম বাটি যেভাবে রেখে আসছিলাম। আমার কষ্ট লাগলো অনেক। মেবি স্যারের প্রচণ্ড খিদে পেয়েছিল আর আমি সব খেয়ে সাবার করে দিয়েছিলাম। ক্লাসে চলে এলাম। 3টা ক্লাস করে লাস্ট ক্লাস ছিল জাঙ্কুকের। আমি আর হাসান ড্রয়িং করছিলাম। তখনই স্যার প্রবেশ করলেন। দাঁড়িয়ে সালাম জানালাম। স্যার বসতে বললেন। বসেও আমার শরীর থেকে ঘাম ঝরছে। আজ আমি পড়া পড়িনি, সাথে হোমওয়ার্কও করিনি। হাত পাতো। আমি চোখ বন্ধ করে 2 হাত এগিয়ে দিতে ঠাস ঠাস আওয়াজ এলো 5টা। তখন মনে হচ্ছিল হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমি আর স্যারের দিকে তাকালে নিচে তাকিয়ে রয়েছি। চোখে পানি টপ টপ করে ঝরছে। বসো, কাল থেকে যেন পড়া আর হাতে লেখা মিস না হয়। আমি মাথা নাড়াতে স্যার অন্য সাইডে গেলেন। স্যারের ক্লাস লাস্ট ছিল। ঘন্টা দিতেই ব্যাগ গোছানো শুরু করলাম। আমি হাসান কথা বলতে বলতে বেরিয়ে আসলাম। গেট দিয়ে বেরিয়ে আসবো তখনই স্যারের আওয়াজ পেলাম। আমি ঘুরে দাঁড়ালাম, বাট তার দিকে তাকাইনি। সালাম দিয়ে মাথা নিচু করে রাখলাম। বড্ড অভিমান লাগছিল, জানি না কেন, বাট তীব্র কষ্ট হচ্ছিল। হাতগুলি এখনো জ্বলছে। সবাইকে মেরেছে, কেউ কাঁদেনি, কিন্তু আমি কেঁদেছি, কারণ আমায় অনেক জোরে মেরেছে। টিফিন বক্স নাও। আমি হাত পেতে দিলাম বক্স নেওয়ার জন্য, বাট স্যার দিচ্ছিলেন না। মেবি আমার হাতের দিকে তাকিয়েছিলেন। স্যার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাসানের হাতে বক্স দিয়ে চলে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে চলে এলাম বাসায়। দুপুরের খাবার মায়ের হাতেই খেলাম। নিজের হাত আর দেখা নেই। ঘুম দিলাম। চোখ খুলতে দেখলাম পাশে আব্বু আম্মু আর ডাক্তার আঙ্কেল। গায়ে এত জ্বর কিভাবে আসলো? দেখতো মুখে কি অবস্থা হয়েছে। আর এই হাতের অবস্থা এমন কেন? কি হয়েছে হাতে? রাত 8টা বাজতে চললো। এতগুলো ওষুধ খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। সকালে আর স্কুলে গেলাম না, প্রচণ্ড জ্বর এসেছিল। 12টার দিকে মা চিল্লাতে শুরু করলো, তে তোর টিচার আসবে তোকে দেখতে। কথাটা শুনতেই আমি লাফ দিয়ে বাইরে আসলাম। কে আসবে মা? জাঙ্কুক স্যার আসবে। মা, স্যার আসলেও তুমি খাইয়ে পাঠিয়ে দিও, আমার শরীর একদমই ভালো লাগছে না, ঘুমাবো। কথাটা বলেই ঘুমাতে চলে গেলাম। কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। মা অনেকবার ডেকেছেন, বাবাও ডেকেছেন, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। সকালে উঠতেই মা বলল, স্কুলে যাবি? না মা, কাল থেকে যাব। ফ্রেশ হয়ে ছাদে অনেকক্ষণ ঘুরলাম। এখন অনেকটা ভালো লাগছে। শরীরের কৌতূহলটা আর নেই। শুনেছিলাম মায়ের থেকে স্যার আমাকে একবার দেখার কথা অনেকবার বলেছেন। হাতটা এখনো কেমন যেন দেখাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। স্যার নাকি বাবাকে ডাইরেক্টলি বলে দিয়েছে আমায় পড়তে যেতে। যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হবে। স্যারের বাসায় পৌঁছালাম। আজও আমি তাড়াতাড়ি এসেছি। দরজার কাছে কারো জুতো নেই। এখন সবার আগে পৌঁছালে স্যার বকা দেবেন, তাই দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ভিতরে ঢুকে টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পড়া করে দেখলাম না, স্যার নেই। আমি কৌতূহল নিয়ে বই যেখানে থাকে সেখানে চলে এলাম। সেই রুমটা অন্ধকার। লাইটের সুইচ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। স্যারের ডায়েরিটা আর সেই জায়গায় নেই। নিচু হব তখনই কারো স্পর্শ পেলাম। কেউ পেছন থেকে আমার 2 হাতের কবজি ধরলো। আমি জড়িয়ে চিৎকার দিয়ে উঠলাম। স্যার! অজানা ব্যক্তি আমার মুখ চেপে ধরলো। হঠাৎ কানে আওয়াজ আসলো, ডোন্ট সাউন্ড। আমি ভয়ে চুপ হয়ে রইলাম। ধীরে ধীরে আমার তার দিকে ঘুরিয়ে নিল। আমি তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তাও অজানা ব্যক্তিকে দেখার চেষ্টা করা ছাড়লাম না। ভয়ে আত্মা সহ লাফাচ্ছে আমার। হু আর ইউ? আমি কিন্তু স্যারকে বলে দিব। অজানা ব্যক্তি কিছুই বলল না। আমার হাত দুটি ধরে উঁচু করতে লাগলো। সাডেনলি হাতে নরম ঠোঁটের স্পর্শ পেলাম। 2 হাতের তালুতে চুমু খেয়েই যাচ্ছে অসংখ্য। আমি হাত ছোটানোর চেষ্টা করছি, কিন্তু সে আরো টাইট করে ধরে চুমু খাচ্ছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ভূত। সে আমার হাত দুটিতে টাইট করে 2টো চুমু খেয়ে ছেড়ে দিল। হঠাৎ 2 গালের হাতে স্পর্শ পেলাম। সে আমার 2 গালে হাত রাখলো। হাতে হয়তো কিছু বেঁধে দেওয়া আছে, মেবি ব্যান্ডেজ। ব্যক্তির ভয়েস শুনতে পেলাম, আই এম সরি পিচ্ছি পাখি, আই এম রিয়েলি সরি। আই নো আই এম গেটিং ক্রেজি, অল বিকজ ফর ইউ। ব্যক্তির ভয়েস অনেকটা স্যারের মতো শুনতে। সে আমার কপালে চুমু খেয়ে উদাও হয়ে গেল হয়তো। আর কোনো আওয়াজ বা স্পর্শ পাচ্ছিলাম না। হঠাৎ লাইট জ্বলতে সামনে তাকাতে দেখলাম স্যার। এখানে এই অন্ধকারে কি করছো? আমি ঘেমে একাকার। সি, কি ভেবেছিলাম স্যার কেন হতে যাবেন? আল্লাহ মাফ করো। তাহলে কে ছিল? বই পড়তে এসেছিলাম।
যাও টেবিলে গিয়ে বসো। আমি মাথা নিচু করে স্যারকে সালাম দিয়ে নিজের জায়গায় বসলাম। পড়া মাথায় ঢুকছিলই না, শুধু সেই কাহিনী মনে উকি দিচ্ছে। হঠাৎ পাশের নাইনের আপু বলে উঠল, স্যার আপনার হাতে কি হয়েছে? এত বড় ব্যান্ডেজ কেন? আমিও সাথে সাথে খেয়াল করলাম স্যার জবাবে মুচকি হেসে নিজের পড়ানোতে মনোযোগ দিলেন, কিন্তু আমার মনোযোগ সেই অদ্ভুত কাহিনীতে। বাসায় এসেও মাথায় সেই টেনশন কে ছিল? ডিনার করে মাত্র বেডে বসলাম, অনলাইনে ঢুকতেই কারো মেসেজ পেলাম, নাম ছিল ক্রেজি হান্টার। আমি লোকটার আইডিতে ঢুকে শুধু একটা স্ট্যাটাসই পেলাম, পিচ্চি পাখি, আই এম সরি ফর হোয়াট আই ডিড। সাথে সাথে মনে পড়লো অন্ধকারের লোকটার কথা। আই এম সরি পিচ্চি পাখি। আমি সাথে সাথে ইনবক্সে গেলাম, ইনবক্সে গিয়ে দেখলাম এই বয়সে ফেসবুক অ্যাকাউন্টও খুলেছো। আমি মেসেজ দেখে ভয় পেয়ে গিয়েছি, কাপা হাতে রিপ্লাই দিলাম, আপনি কে? ভূত? স্যারের বাসার ভূত? নোপ, নিউ ভূত, নতুন ভূত। শুধু তোমার জন্য এই ভূতের জন্ম। আপনি কি আমায় চিনেন? আপনি স্ট্যাটাসটা কার জন্য লিখেছেন? যদি বলি তোমার জন্য? না, আসলে আপনি কথাটা 2 ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন। কেউ একজন আমায় এই কথাটা বলেছিল হয়তো। বলেছে তো বলেছে। আর কয়টা বাজে? 11টা। এখন অনলাইনে কি? আমি ছাড়া আর কারোর সাথে মেসেজ করবে না, যাও ঘুমাও। কি আজব, চিনি না জানি না হুমকি দিচ্ছে আমায়। আমারও ঘুম পাচ্ছে, তাই ঘুমানোর প্রচেষ্টা করতে লাগলাম। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। ধীরে ধীরে ভুলে গেলাম সেদিন অন্ধকারে কারো ঠোঁটের স্পর্শ। মাঝে মাঝে টাইপিং হতো অচেনা ক্রেজি হান্টারের সাথে। মা বাবা, পড়ালেখা আর বিকেলের খেলাধুলা, এগুলো দিয়েই পার হয়ে গেল জিএসসি। 1 মাসের মতো স্যারের বাসায় আর পড়তে যাওয়া হয়নি। ছাদে খেলতাম, তখনই প্রায় স্যারকে দেখতাম বারান্দার রেলিং ধরে এখানেই তাকিয়ে থাকতেন। 9-এ ভর্তি হলাম, ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলাম। ধীরে ধীরে কেমন এক ম্যাচুরিটি আসতে লাগলো, আলাদা ফিলিংস টানতো মনে। বান্ধবীদের প্রেমময় আলাপ শুনলে কিছু মেয়ে ফ্রেন্ডও হয়ে গেল 9-এ। হাসানও রিলেশনে জড়ালো। মাঝে মাঝে আমার ইচ্ছে হতো একটা প্রেম করার, বাট বাবার কথা চিন্তা করে আর এগুলোর মধ্যে নিজেকে জড়াই না। প্রাইভেটে যাওয়া শুরু করলাম। আগে জানি না, বাট কিছুদিন যাবৎ আমার স্যারের চাহনি কেমন যেন লাগে। নেশা কোনো পদার্থ সামনে থাকলে চোখ যেমন দেখায় ঠিক তেমন। স্যার কখনো আমার চোখের সাথে চোখ মেলাতেন না, সদা আমায় এড়িয়ে চলতেন, যেটা আমার কাছে আজকাল প্রচণ্ড যন্ত্রণাদায়ক। বুকে তীব্র কষ্ট হয় স্যারের ব্যবহারে। আমার ব্যাচের সব মেয়েদের সাথে স্যার হাসি খুশি কথা বলেন, শুধু আমায় বাদে। সব কপাল। কখনো ক্লাসে হঠাৎ স্যার দাঁড় করিয়ে মারতেন। কেন মারতেন কিছুই করতাম না আমি। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও বড় হতে লাগলাম। 10ম শ্রেণীতে উঠে এলাম। ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি, হাসি ঠাট্টা, প্রস্তাব পেলাম অনেক, কিন্তু মনের মতো ছিল না। জাঙ্কুক স্যারের ক্লাস, তাই আমি আর কোনো কথা বলবো না, কারণ স্যার আমায় এমনি পছন্দ করেন না, দেখতে পারেন না। হাসান আর নিম্মি দুজন তো ফিসফিসানো আওয়াজে কথা বলেই যাচ্ছে। স্যার অনেকবার চোখ রাঙিয়ে তাকিয়েছে। আমি লিখছিলাম। হাসান নিম্মিকে কিছু বলার জন্য আমার গায়ের সাথে অনেকটা ঝুঁকেছিল, আর আমি নিম্মির দিক সাইডে চাপতে নিচ্ছিলাম। তখনই জোরে এক আওয়াজ। থাপ্পড়টা আমার গালে পড়েছে, তাও স্যার মেরেছেন। পুরো ক্লাসের ছেলেমেয়ের সামনে আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এখন প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই আমার দিকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে। স্যার আমার দিকে তার হাতে থাকা চকটা ছুঁড়ে মারলেন। ডাস্টার হাতে নিয়ে চলে গেলেন ক্লাস থেকে। তখনও ক্লাসের 25 মিনিট বাকি ছিল। স্যার যেতে সবাই হাসাহাসি শুরু করে দিল। আমি তো বুঝতেই পারলাম না থাপ্পড়টা কেন মারলো। আজ 2 দিন হচ্ছে আমি স্কুল প্রাইভেট কোথাও যাচ্ছি না পড়তে, আর যেতেও ইচ্ছে হয় না। আমি যাচ্ছি না বলে জাঙ্কুক স্যার নাকি অনেকবার কল করে বলেছেন আমায় প্রাইভেটে পাঠিয়ে দিতে। আমার বাসাও এসেছেন 2 দিনই। স্যার যখন এসেছেন তখন আমি রুম থেকে বের হইনি, দরজা লাগিয়ে কানে ইয়ারফোন গুঁজেছিলাম। তার জন্য আব্বু আমায় ছাড়িয়ে দিয়েছেন। আমি আব্বুকে ডাইরেক্ট বলে দিয়েছি আমি জাঙ্কুক স্যারের কাছে পড়বো না। আজ ফ্রাইডে, অনেকক্ষণ যাবৎ হাসান কল দিচ্ছে, ঘুরতে যেতে বলতেছে ওদের সাথে। আজিব। হাসান আর তার গার্লফ্রেন্ড নিম্মির জোড়াজুড়িতে রাজি হলাম ঘুরতে যাওয়ার জন্য। অনেকটা রাস্তা যেতে সামনে ডার্ক কালার একটি গাড়ি থামলো। গাড়িটা কার তা চিনতে বেশি সময় লাগেনি। গাড়ি তো জাঙ্কুক স্যারের। নিশ্চিত আমায় আবার সকলের সামনে চড় মারবেন। আমি উল্টো পথ ধরে তাড়াতাড়ি হাঁটা ধরলাম মাথা নিচু করে। যত দ্রুত সম্ভব হেঁটেই যাচ্ছি। আমার পেছন থেকে দৌড়ে আসছেন আর চিল্লাচ্ছেন, স্যার
দে স্টপ দেয়ার। তারপর আমি থামছি না, এখন দৌড় দেওয়া উচিত, কিন্তু রাস্তায় প্রচুর লোকজন, তাও আমি চিন্তা ভাবনা ছেড়ে দৌড় দিতে নিচ্ছিলাম। তখনই পেছনে কেউ হাত ধরে ফেলে হাওয়ার মতো বেগে সে আমায় তার দিকে ঘোরায়। তার দিকে ঘুরতেই মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগালেন। আমি এখন কেঁদিয়ে দিলাম। হাসান এসে দ্রুত স্যারকে সালাম জানালেন। স্যার, কি হয়েছে, তে কি করেছে? হাসান, নিমি বাসায় যাও। হাসান মনে হয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্যার ওদের কিছু বলতে না দিয়ে বললেন, হোয়াট, জাস্ট গো। ওরা স্যারের এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে চলে যাচ্ছে। আমি ভাবছি দৌড় দেব, তার আগেই হাতে স্পর্শ পেলাম। জাঙ্কুক স্যার আমার হাতটা টাইট করে ধরে নিয়ে যাচ্ছেন সামনে। আমি মাথা নিচু করে চারপাশের মানুষের অদ্ভুত চাহনি দেখছি। গাড়ির দরজা ওপেন করে বলেন, সিট। আমি তো দাঁড়িয়েছিলাম। আমার ভাবটা ছিল আমি গাড়িতে বসবো না, কিন্তু তা তো হলো না, উল্টো আরো ব্যথা পেলাম। ধাক্কা মেরে ভেতরে ফেলে দিল। রাগে দুঃখে আমি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে। কি হচ্ছে আমার সাথে? ঘর থেকে বেরিয়ে আসায় ভুল হয়েছে আমার। গাড়ি চলছে আর আমার কান্নার গতিও বাড়ছে। হঠাৎ লাইটার দাঁড়িয়ে পড়লো। আমি নিচেই তাকিয়ে কাঁদছি। ভেবে রেখেছি আর দেখবই না এই স্যারকে, ভয়ঙ্কর বিটিং করার টিচার। হঠাৎ আমার কোমরে কারো হাতের স্পর্শ পেলাম। আমি কেঁপে উঠে সামনে তাকানোর আগে সেই হাত জোড়ার মালিক আমার টেনে তার দিকে নিয়ে নিলেন। আমি বিস্ময় নিয়ে সেদিকে তাকাতেই আমার ঠোঁটে তার ঠোঁটের উষ্ণ আভাস পেলাম। মুহূর্তের মধ্যে কি হলো আমার কোনো আইডিয়া নেই। পুরো শরীরের পশম ধীরে ধীরে দাঁড়াতে শুরু করলো। কোমর থেকে এক হাত উঠিয়ে আমার থুতনির নিচের থেকে ধরে গাল পর্যন্ত চেপে ধরলো। মুখটা তার দিকে আরো টেনে নিল। আমার কোমর তার এক হাতে সম্পূর্ণ আবদ্ধ। তীব্র থেকে তীব্রভাবে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে আবেশে প্রবেশ করছে। কি হচ্ছে এটা? চোখগুলো বুঝে গেল, আর তার ঠোঁটের ছোঁয়া তীব্র হয়ে যাচ্ছে। তার আচরণ অনেকটা না পাওয়ায় নেশা হাতে পেয়েছে এমন। মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। শুধু এক অচেনা ফিলিংস কাজ করছে, যেটা পুরো শরীরে শিহরণ লাগিয়ে দিচ্ছে। ঠোঁটের পাশ বেয়ে পানি পড়ো মনে হচ্ছে। আমি উতলা হয়ে দেখার জন্য চোখ খুলতে দেখলাম তার চোখ বন্ধ অবস্থায় এক চোখ বেয়ে পানি পড়ছে। আমি তাকিয়ে থাকতে পারলাম না। চোখ লাগাম ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। অনুভূতিতে কিছুক্ষণ বাদে মনে হয় আমি মরেই যাব। আমার দু হাত তার বুকের দু সাইডে মেলে দিয়ে কিছুটা ধাক্কা দিতেই তার ঠোঁটের ছোঁয়া আরো তীব্রভাবে পাচ্ছে আমার ঠোঁটে। আমি চোখ খিচে আমার ঠোঁট চেপে ধরে মুখের ভেতরে নিয়ে নিলাম। সে মনে হলো রেগে গেল। আমার গাল এমনভাবে চেপে ধরলো মনে হলো গাল দাঁতের মাঝে ঢুকে যাবে, আর ঠোঁট তো মুখ থেকে বেরিয়ে এলো। আর সাথে সাথে তার ঠোঁট দিয়ে আবারও চেপে ধরলো। এইবার আরো উতলা হয়ে ঠোঁটের স্বাদ নিচ্ছে। তার গরম নিঃশ্বাসগুলি আমার গালে এসে বাড়ি খাচ্ছে। আমার শরীর মনে হচ্ছে নিজের থেকে সরে যাচ্ছে। সে ঠোঁট ছেড়ে দিয়ে অন্য পাশের জানালার দিকে তাকালেন। মনে হচ্ছিল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার এক হাতের দু আঙ্গুল কপালে রাখা, আর আমি তো স্তব্ধ হয়ে বসে আছি নিচের দিকে তাকিয়ে। কি হলো? এটা লিপ কিস ছিল, আমার জীবনের প্রথম কিস, তাও স্যারের কাছ থেকে পাওয়া। লজ্জাজনক লাগছিল ব্যাপারটা আমার কাছে। সে তো আমায় পছন্দই করেন না, আমাকে তো সহ্যই করতে পারেন না। তাহলে এগুলোর মানে কি ছিল? গাড়ি চলতে শুরু করলো। আমি আর কোথাও তাকানোর শক্তি পেলাম না। আর কিছুক্ষণ আগে যে পরে পেটে কাটতেছিলাম, সেটা মনে হচ্ছে আরো বেশি তীব্রভাবে বাহিরে আসতে যাচ্ছে। না চাইতো বারবার তার দিকে চোখ যাচ্ছে। গোলাপি ঠোঁট দুটি রক্তের বর্ণ ধারণ করেছে। আমার প্রচন্ড রাগ লাগছে স্যারের এমন আচরণে। কোথায় গাড়ি যাচ্ছে তাও জানি না, আর কিছু বলার ভাষাও পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে। স্যার কি আমায় উইশ করতে চাচ্ছে, নাকি সে আমায় ঘৃণা করে তাই এমন কাজ করলো? কিস তো ঘৃণা করা ব্যক্তিকে করা যায় না, কাউকে তীব্রভাবে আপন করে পেতে চাইলেই এইভাবে কিস করে। ঠোঁটগুলি ভেবে টানা টানা হয়ে গেছে। আমার কাছে এই কাহিনীটা একটা স্বপ্ন মনে হচ্ছে। ভাবনায় ছেদ পড়লো। গাড়িটা থামায়। আশেপাশে তাকিয়ে দেখলাম এক লেকের পাশে একটা মানুষও দেখতে পাচ্ছি না। স্যারের দিক তাকাতেই দেখলাম সে সিটে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি বাসায় যাব প্লিজ। সে এবার একটু আমার দিকে ঝুঁকে গেল। ভয় করছে তাই না? আমি তো চাই তুমি আমায় ভয় পাও, ঘৃণা করো। কথাটা বলে সে অট্টহাসিতে ফেটে পড়লো।
এমন আচরণে আমি প্রচন্ড ভয় পাচ্ছি। হঠাৎ উনি ড্রাইভিং স্ত্রীকে কষে বাড়ি মারলেন। আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, এই পিচ্ছি, কি আছে তোমার মাঝে? কেন আমায় এমন বানাচ্ছ? কথাটা বলেই তার ডান হাতের 4 আঙ্গুল কুইশ করে আমার গালে চেপে ধরে তার দিক টেনে নিলেন। দিন দিন আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি। কেন কেন তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন তোমায় নিয়ে সারাক্ষণ ভাবি? কেন তোমায় এতটা চাই? উত্তর আছে তোমার কাছে? নাই, আমার কাছেও যে নেই। তোমার মাঝে কিচ্ছু নেই, কিচ্ছু। তাও আমি প্রতিনিয়ত পাগল হচ্ছি। এই, আমি তোমার টিচার নই? আমি শুধু তোমায় এক নজর দেখার জন্যই পড়াই। কেন বুঝো না? আমি শুধু তার দিকে তাকিয়ে অজানা এক টান অনুভব করছি। স্যারের কি হয়েছে এটা তো বুঝতে বাকি নেই যে স্যার মেবি আমায় পছন্দ করেন বলতে শুরু করলেন। আর আমি শুনতে, তুমি যে ডায়েরিটা পড়েছিলে ফ্ল্যাটের লাইব্রেরিতে, সেখানে যে পিচ্ছি মেয়ের কথা আমি উল্লেখ করেছিলাম, জানতে চাও সে কে? আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, না, শুনতে চাই না, আমি বাড়ি যাব। বাট ইউ হ্যাভ টু নো, আমার এত চাওয়ার মাঝে অন্য কারো অস্তিত্ব আমি মেনে নিব না। তোমার দিকে কেউ খারাপ নজরে তাকালে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। তোমার দিকে শুধু আমি তাকাবো, যেভাবে ইচ্ছে সেভাবে তাকাবো। কুনজর আমার পড়বে তোমার উপর, অন্য কারো পড়তে দেব না। তাতে যদি তোমায় বোরকা পরিয়ে রাখতে হয় তাই করব। জানো কেন মেরেছিলাম সেদিন? স্কেল দিয়ে অনেক রাগ উঠছিল তোমার উপর। বড় হচ্ছিল দিন দিন, বডি শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু বুদ্ধি এক ফোঁটাও বাড়েনি তোমার। এমন তো না যে শুধু মেয়েরা ক্লাসে, ছেলেরাও আছে, সেদিকেও নজর দাও। আর থাপ্পড়টা মারার রিজনটা সিম্পল ছিল, অন্য কারো গায়ের সাথে কেন ঘেঁষতে যাও? বড় হচ্ছ কিন্তু মাথার বুদ্ধি তো ছোটই রয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছিল আরো দুটো দিতে, শুধু ক্লাস ছিল বলে বেঁচে গেছো। ফ্রেন্ড বলে কি ঘেঁষাঘেঁষি করতে হবে? তুমি যখন আমাকে রেখে এখানে চলে এসেছিলে, 2 ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে ঠিকানা পেতে। হ্যাঁ, এভারেস্ট জয় করার মতো ফিলিংস হচ্ছিল, অদ্ভুত লাগছিল। এক পিচ্ছির জন্য 7 সমুদ্র পাড়ি দিচ্ছি। বাড়িটায় 1000 বারের মতো চক্কর কেটেছিলাম, কিন্তু যাকে দেখার জন্য এত কিছু তাকিয়ে দেখতে পাচ্ছি না। যাই হোক, সব কিছু কালেক্ট করে আবার তোমার দেখা পেলাম। স্তব্ধ হয়ে রইলাম আমি, চোখের দিকে তাকিয়েছি। স্যারের বুকটা ধড়ফড় করছে, খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে। জানি স্যার আমার অনেক বড়, তাও এখন ইচ্ছে হচ্ছে ওনার থেকে পারফেক্ট জীবন সঙ্গী কখনো পাবো না। এই পিচ্চিকে এত ভালোবাসার কোনো কারণই নেই, তাও পাগলের মতো ভালোবেসেছে 4 বছর যাবৎ। এখনো চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে, ঠোঁট কামড়ে ধরে আছে। কিউট লাগছে দেখতে। চুলগুলো ঠিক করে দিতে ইচ্ছে করছে, কিন্তু হাত বাড়ানোর আগেই স্যার চোখ মেললেন। আমি সোজা হয়ে বসলাম। আচ্ছা, যদি আমার বয়স কমানো যেত তাহলে তো আর কোনো সমস্যা হতো না, তাই না? আমি প্রতি উত্তরে আমার 2 হাত মিলে চোখ বুজেছিলাম। নিজের এত ক্ষমতা নেই ওনাকে জড়িয়ে ধরার। আভাস পাচ্ছি তার স্পর্শের। ধীরে ধীরে তার শরীরের মিষ্টি ঘ্রাণ তীব্র হচ্ছে। টাইট করে তার বুকে চেপে ধরেছে। আমি হালকা করে তার পিঠে হাত রাখলাম। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। স্যারের সাথে প্রেম অদ্ভুত ছিল আমার জীবনের ভালোবাসা। হয়তো আল্লাহ আমার জন্যই ওনাকে পাঠিয়েছেন ভালোবাসা শেখাতে আমায়। কানে আওয়াজ আসলো, অনেক বেশি চাই তোমায়তে। চোখ খিচে আরেকটু আঁকড়ে ধরলাম। অনেকক্ষণ যাবৎ সেভাবেই ছিলাম। এবার উনি নড়ে উঠে আমায় ছাড়লেন। মিষ্টি এসে বললেন, সন্ধ্যা হচ্ছে, বাসা যেতে হবে। আমি মাথা নাড়ালাম। কেন জানি আজ অন্য কিছুর ফিল হচ্ছে, কেমন ভালো লাগা কাজ করছে। তার সাথে যে থাকতে ইচ্ছে করছে। কি করব বলবো? না, বলার প্রয়োজন নেই, কিন্তু আমার মুখ তো অটো বলেই দিয়েছি আমার আপনার সাথে থাকতে ইচ্ছে করছে। কথাটা মাথা নিচু করেই বলে ফেললাম। তাই থাকতে চাও আমার সাথে? আমি মাথা নাড়ালাম। গালে স্পর্শ পেতেই মাথা তুলে তাকালাম। সে আমার কপালে চুমু খেলো। ইন্টারে ওঠো, আমি আমার বাবা মা পাঠাবো তোমাদের বাড়িতে। পৃথিবীর মানুষ আমাদের সম্পর্ক যেভাবে খুশি সেভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। তোমার ফ্যামিলি না মানলে তুলে নিয়ে যাব তোমায়, কজ আই কান্ট লিভ উইথাউট ইউ। আই লাভ ইউ। আমি হাসলাম। ভালো লাগছিল তার মুখে ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো শুনতে। বারবার শুনতে ইচ্ছে করছে। চোখ বুঝে তার বুকে মাথা ঠেকে আছি। শান্তির জায়গা মনে হচ্ছিল। রাত 3:32। ঘুম নেই চোখে, ভাসছে তার ছবি আমার চোখে। ভালোভাবে খেয়াল করলাম আমার চোখে পানি। তাকে হারানোর ভয়। এই দিনে এত অনুভূতি
ভালোবাসা কিভাবে আসলো আমার মনে জানি না, বুকে ব্যথা হচ্ছে ভাবতেই সে কতটা কষ্ট নিয়ে দিন কেটেছিল সেটা মনে পড়লো। 4 বছর আমায় ভালোবেসে কত রাত জেগেছিল, অনেক রাত জেগেছে, আর আমি ঘুমিয়েছি। মানবে তো বাবা মা তার ভালোবাসা মেনে নেবে আমাদের? কোনো বাবা মাই চাইবে না তার মেয়ের থেকে এত বছরের বড় কোনো পুরুষের সাথে বিয়ের ব্যাপারটা কি হবে? না মানলে তার হাত ধরে অন্য জগতে পা রাখবো। যদি সেই জগতে সে না যায় আমি একাই যাব, কারণ তাকে ছাড়া থাকা অসম্ভব। এখন ব্যাপারটা ক্লিয়ার। স্যারের ব্যবহারে কেন এত খারাপ লাগতো? কারণ তার জন্য মনের কোনো অনুভূতি ছিল যেটা খুঁজেই পাইনি, এখন পেয়েছি আর তার শরীরে মেখে নিয়েছি। স্কুলে আজকে লেট, কারণ কাল রাতে ঠিকমতো ঘুমই হয়নি। এই দে, কি ভাবছিস? কাল স্যার তোকে কোথায় নিয়ে গেছিল? তোকে আবার মারেনি তো? না না, বলেছে বাসায় পড়তে বসতে। আর কিছুই বলতে হয়নি, এখানে নিচে নামলাম। স্যার কোথায়? কোথাও তো দেখছি না। তাকিয়ে থাকতেই দেখলাম ক্যান্টিনের পাশে স্যারদের সাথে বসে চা খাচ্ছেন, আর সেদিকে আমাদের ক্লাসের আর 9-এর মেয়েরা ঘুরঘুর করছে অসহ্য। আজও টিফিন আনেনি। হাসান আর আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি, স্যারের দিক আর চোখে তাকালাম। সে ঠোঁট নাড়ালো, গুড মর্নিং। আমার অনেক ভালো লাগলো ব্যাপারটা। আমি মাথা নাড়িয়ে ঠোঁটের ইশারা করলাম। ক্যান্টিনে যাওয়ার পথে একটি পিচ্চি এসে থামলো। আপু, এটা তোমার জন্য। টিফিন বক্স হাতে নিতেই স্যার ইশারায় আমায় নিতে বললেন। আমি মিষ্টি হেসে বক্সটা নিয়ে হাঁটা ধরলাম। পরপর 4টা ক্লাস করলাম, একটা ক্লাসও আমার মন ছিল না। এটা লাস্ট জাঙ্কুক স্যারের ক্লাস। তখন আমার ধ্যান ছিল হাসানের প্রেমীয় আলাপের। আমি যখন হাসানের দিক তাকিয়ে হাসছিলাম তখনই স্যারের পরিবেশ। আশেপাশে সকলকে দাঁড়াতে দেখি আমি দ্রুত দাঁড়ালাম। ব্ল্যাক শার্টে তো ভালোই লাগছে, অ্যাটিটিউড যে কই থেকে কিনে আনে এত মাবুদ জানে। ডান হাত দিয়ে ইশারা করলো বসতে। স্যার পড়াচ্ছেন আর আমি লজ্জায় মাথা খেয়ে তাকে এক নজরে দেখিয়ে যাচ্ছি। স্যারের মেবি অস্বস্তি ফিল হচ্ছিল। আমায় অনেকবার চোখ দিয়ে ইশারা করেছে বইয়ের দিকে তাকাতে, কিন্তু আমার না স্যারকে দেখতে বেশ ভালো লাগছিল। উফ, স্যারের চোখ আমার দিকে আসতেই ঠোঁট দুটো উঁচু করে চুমু ছুঁলাম। সে দ্রুত মুখ ঘুরিয়ে কাশতে শুরু করলো আর চোখে আমার দিক চোখ রাঙালো। আমি চোখ টিপ মারতেই বলে উঠলো, দে। আমি তো থর পড়িয়ে দাঁড়ালাম, ভয় পেয়ে গেছি। স্যার যদি এখন সকলের সামনে থাপ্পড় মারেন? জি স্যার। এত কিসের কথা বলো? চুপচাপ দাঁড়িয়ে থাকো, নজর বইয়ের দিকে রাখো। এদিক ওদিক তাকালে ক্লাস থেকে আউট করে দিব। যা বাবা। দাঁড়াতে বললো। এখন আরো বেশি ডিস্টার্ব করব। সে আবার পড়াতে শুরু করলো। যেহেতু আমি দাঁড়ানো, সর্বপ্রথম তার চোখ আমার দিকেই আসবে, তাই যখনই ঘুরে তাকালো তখনই আমি আমার ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট স্লাইড করলাম। সে তার চোখ বড় বড় করে তাকে ঢোক দিল। আমার না বেশ মজাই লাগছিল তাকে বিরক্ত করতে। 45 মিনিটের ক্লাসে স্যারকে প্রচণ্ড বিরক্ত করেছি। ক্লাস থেকে যাওয়ার সময় চোখ রাঙিয়ে তাকিয়েছে, বেশ মজা নেওয়া গেল। স্কুল শেষে গেটের কাছে ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখি স্যার দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটি সুন্দরী মেয়ে। স্যার এসে বললেন, কি হয়েছে, আরো খাবি? স্যার তার মানিব্যাগ বের করলেন পকেট থেকে এবং টাকা দিলেন। চাচা, এর ফুচকার বিলটা রেখে দিও, আর বাকি টাকা নিয়ে সোজা বাসায় চলে যাও, দেরি হচ্ছে। তোমাকে তো পরে দেখে নেব। কথাটা বলে স্যার ওই সুন্দরীকে নিয়ে অন্য পাশ দিয়ে হাঁটা ধরলেন। পেছনে ফিরে আবারও ইশারা করলেন বাসায় যেতে। তোমাকে তো পরে দেখে নিব। মানেটা কি ছিল? দুপুর 3টা বাজতে চললো। প্রাইভেটে যেতে ইচ্ছে করছে কিন্তু শরীর সায় দিচ্ছে না। প্রচণ্ড খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, গায়ে জ্বর আসবে মনে হচ্ছে। ভাবতে ভাবতে ঘুমের জগতে চলে গিয়েছি। হঠাৎ টুককানোর আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কাপা গলা জিজ্ঞাসা করলাম, কে? তে জানালাটা খুলো। হোয়াট? স্যারের আওয়াজ। আমি দ্রুত জানালা খুলতে সেই রুমে প্রবেশ করলো লাফ দিয়ে। আমি তো ভয় পেয়েছিলাম। আপনি এখানে এভাবে কেন এসেছেন? সে বিছানায় গিয়ে বসলো, আমার হাত ধরে পাশে বসিয়ে বলল, জ্বর কিভাবে আসলো? ওষুধ খেয়েছো? কাল স্কুলে যেতে হবে না, রেস্ট নিও কেমন? আমি মাথা নাড়াতেই মায়ের আওয়াজ পেলাম, এইতে। জানিস কি হয়েছে আজকে? কথাগুলো বলছে আর এদিকে আসছে। এত দ্রুত তো জানালা টপকানো যাবে না। এই সেরেছে, মা আসতেছে। বিছানার নিচে ঢুকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাটিটিউড রেখে চালু ঢুকুন। বেচারা স্যার, সে তো করুণ চোখে তাকাচ্ছিল। সে দ্রুত ঢুকতেই মা প্রবেশ করলো। তোর বাবা না আজ এই চিনটা কিনে দিয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। কি রেতে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমা। হ্যাঁ, এভাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমা। আর রুমটার এই অবস্থা কেন? ঝাড়ু দিতে হবে তো।
কথাগুলো বলে মা ঝাড়ু খুঁজতে লাগলো। ঝাড়ু তো বিছানার নিচে, এখন কি হবে? আমি লাফ দিয়ে উঠে বসলাম। মা, এখন ঝাড়ু দিতে হবে না, সকালে দেবো আমি। তুমি সিরিয়াল দেখো। আচ্ছা ঠিক আছে। তার জানালাটা এভাবে খুলে রেখেছিস কেন? তোর বাবাকে কত করে বললাম যে জানালাটা আটকানোর ব্যবস্থা করো, আজ তো একজন ঢুকতে পারবে। তুই জানালা অফ করে রাখবি, খুলবি না। কথাগুলো বলে জানালা লাগিয়ে আমার পাশে বসলো। জ্বর কমেছে? অনেকটা। চুলগুলো বাঁধতে পারিস না? আয় বেঁধে দে। আরে হ্যাঁ দে। জুতোর বক্সটা কোথায়? বিছানার নিচেই তো রেখেছিলাম। মা ওকে দিতে যাবে তার আগে। মা এখন কেন? পরে দেখিও। আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। আরে মা, তুমি বিছানায় বসো, আমি বের করে দিচ্ছি। বিছানায় ওকে মাটিয়ে দেখি স্যারের মুখটা বুম হয়ে আছে। যা হাসি আসছিল না, আমি চোখে ইশারা করলাম তার পেছনের বক্সটা এগিয়ে দিতে। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কি রেতে? দ্রুত বের হ, না পারলে আমি বের করি। না না, আমি আনছি তো, বসো তুমি। আমি তাকে হাত দিয়ে চাপতে ইশারা করলাম। সে আরো আমার দিকে চেপে এলো। তার পিঠ আমার এক সাইডে স্পর্শ করছে। উফ! হাত বাড়িয়ে বক্সটা দ্রুত নিতে যাব, তখনই গালে তার ঠোঁটের স্পর্শ পেলাম। আমি তো সেখানেই স্ট্রোক। স্যার আমার ঠেলে বের করে দিলেন। মা বক্সটা নিয়ে বলল, ঝাউটাও দে। বিছানার নিচেই আছে। এইবার আওয়াজ করেই বললাম, আজ বিছানার নিচে যা আছে সব লাগবে তোমার? যাও তো, ভালো লাগছে না, ঘুমাবো। আমি হাত ধরে মাকে বের করে দিলাম। এরই মধ্যে উনিও বের হয়ে আসলেন। সে আমার সামনে দাঁড়ালো, কপালে হাত রেখে বলল, বাহ, আমি আসতেই জ্বর গায়েব। আমি তার দিকে তাকালাম। সে মুস্কি হেসে আমার গাল টেনে বলল, কাল যেখানে যাচ্ছ দাওয়াতে, সেখানে আমিও থাকবো। আমার বন্ধুর বিয়ে, তাই বাচ্চাদের মতো জিন্স গেঞ্জি পরে আসবে না, মেয়েদের মতো রেডি হয়ে আসবে। চুল যেন খোলা দেখি, ঠিক এমন কথাগুলো বলে কপালে চুমু খেয়ে জানালার মাঝে লাফ দিয়ে ফুলে পড়লো। আমি তাকাতেই হাতের ইশারা করলো। কিছুটা দূরেই তার গাড়ি। মুস্কি হেসে জানালা লাগাতে ইশারা করলো। আমি লাগাতেই গাড়ি স্টার্টের আওয়াজ পেলাম। পরের দিন 12টা বাজতে চললো। এখন রেডি হতে না গেলে নির্ঘাত কপালে থাপ্পড়ে জুটবে। জিন্স গেঞ্জি বের করলাম পরার জন্য। সাথে সাথে স্যারের কথাটা কানে আসলো, মেয়েদের মতো ড্রেস আপ পরিও। মেয়েদের মতো? ধুর, বাবা লং কামিজ কিনে দিয়েছিলেন, একদিনও পরে দেখা হয়নি, আজ পরবো। রেডি হয়ে বসে আছি। একটার দিকে বেরিয়ে পড়লাম। 4 লাইন যেতেই পৌঁছালাম গন্তব্যে। তখনই ভেতরে ঢুকতে গলার আওয়াজ কানে ভাসলো। স্যারের ভয়েসের মতো গান গাচ্ছে। আমি দ্রুত ভেতরে ঢুকতে দেখতে পেলাম কিছু আপু আর ভাইয়াদের মাঝে স্যার গিটার নিয়ে সুর তুলছেন। আমার দিকে মিষ্টি এসে তাকালেন, ঠোঁটের ইশারা করলেন। ওয়াও! আমার সাজগোজের পুরস্কার ছিল স্যারের রিয়াকশন। আর চোখে আমাকে দেখছিলেন। উফ, তার চাহনি! মন চাচ্ছিল দৌড়ে তাকে জড়িয়ে ধরে টাইট করে। সে কেন এত ভালোবাসে আমায়? আমিও দিন দিন পাগল হচ্ছি তার জন্য। গরম লাগছে এই ঠান্ডা আবহাওয়ায়। মায়ের পেছন পেছন চলে এলাম। আগে খেয়ে নেই। খেতে বসবো তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। আব্বু আম্মুর সাথে কথা বললেন। তে নাকি খিদে পেয়েছে, আপনি যান, আমার সাথে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তে আমি ওখানের দিকে যাচ্ছি। জাঙ্কুকে সাথে থাকিস কেমন? আমি মাথা নাড়ালাম। স্যার মুস্কি হেসে চেয়ার টেনে দিলেন। আমি বসতেই পাশে তিনিও বসলেন। সে ফিসফিসিয়ে বলে উঠল, লিপস্টিক কেন লাগিয়েছো? আই ক্যান কন্ট্রোল, কিস করতে মন চাচ্ছে তো। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই সে চোখ টিপ মারল। হাই, কি দিয়ে তৈরি এই লোক? তার শরীরের পশমগুলো মেবি রোমান্টিক। আমি খেতে ব্যস্ত। হঠাৎ আমার বাম হাতে স্পর্শ পেলাম। খাবার মুখেই আটকে গেল। পাশে তাকাতেই দেখলাম অন্যদের সাথে কথা বলা ব্যস্ত। এমন ভাব সে কিছুই করছে না, খাচ্ছে আর কথা বলছে, অথচ আমাকে খেতে দিচ্ছে না। আঙুলের মাঝে আঙুল গুঁজে দিচ্ছে। আর আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। হাত টান দিলাম, সাথে সাথে আরো চেপে ধরলো। আর চোখে তার খাওয়া দেখছি। ঠোঁটের সাইডে খাবার লেগে আছে। দেখতে কিউট লাগছে তো। আমি তার হাতে খোঁচা দিতে সে তাকালো। হাতে ইশারায় ঠোঁট দেখিয়ে দিলাম। বাহ, তুমি দেখি লুচি হয়ে যাচ্ছ। পাবলিক প্লেসে স্যারের থেকে লিপ কিস চাচ্ছ? তে, তুমি তো নতুন হিস্ট্রি তৈরি করতে চাচ্ছ। মুখ ভাঙিয়ে বলে দিলাম, আপনার ঠোঁটের আশেপাশে খাবার লেগে আছে, সেটাই বলছিলাম। ওগুলো করার কোনো ইচ্ছে নেই। তাই নাকি? ওগুলো বলতে কি বোঝালে? তুমি কি ওগুলো বলতে চমকে বুঝিয়েছ? এই লোকের মাথায় ফালতু কথা ছাড়া কিছুই নেই। সে আমার হাত ছেড়ে দিল। তে, ওই যে টিস্যু, ওটা নাও আর মুখটা মুছে দাও তো।
আমি অন্য দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম, ধীরে ধীরে মুছে দিলাম তার ঠোঁট সহ কর্নারের খাবার। এই ধ্যানে আমায় দেখছিলেন সে। আমি মুচকি হেসে উঠতে যাব, তখনই হাত ধরে বসিয়ে দিল। চুপচাপ খাবারগুলি ফিনিশ করো, আমি ডিস্টার্ব করছি না এখন। ওই যে ওখানে আছি আমি, তোমার দিক নজর থাকবে, বুঝেছো? গান বাজছে লাউড করে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো এক অচেনা পুরুষ। আমি একবার তাকিয়ে নাচ দেখায় মত্ত হয়ে উঠলাম। সে আমার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছে। আমার কেমন যেন গায়ে পড়া লোক মনে হতে লাগলো, বিরক্ত লাগছিল। হঠাৎ আমার পরিচয় জানতে চাইলে জাংকুক স্যার এসে বললেন ও আমার ওয়াইফাই। বড় বড় চোখ করে তাকিয়েছি। ছেলেটিও শক্ত। ধীরে ধীরে কেটে পড়ল সে, অথচ সে আমার হাত এমনভাবে ধরেছে যেন হাত ভেঙেই যাবে। হাত ছুটানোর চেষ্টা করে যাচ্ছি, আশেপাশে তাকাচ্ছি, সবাই নাচ দেখতে ব্যস্ত। তারপরও যদি কেউ দেখে ফেলে, ছাড়ে না কেন, টানতেছে কেন এই লোক? খোদা, মান ইজ্জত তো নিজের ডোবাবে, সাথে আমারটাও। আমার ছোটোখাটো মান ইজ্জত তো ধুয়ে যাবে কেউ দেখলে। যাচ্ছি কোথায়? আমার কথাগুলো শুনে সে থেমে গেল। দিন দিন দেখছি বড্ড পেকে যাচ্ছ, মান ইজ্জত বেড়ে যাচ্ছে দেখি। আর ওই ছেলের সাথে কিসের আলাপ চলছিল? কি বলেছিলাম? আন্টির সাথে থাকতে এদিক ওদিক দৌড়াচ্ছিলে কেন? আর এমন হবে না। আচ্ছা, ওই লোক মানে ওই ভাইয়াটাকে কি বলেন? আমি আপনার ওয়াইফ। আমাদের তো এখনো বিয়ে হয়নি। আচ্ছা, আমি আপনার ওয়াইফ কিভাবে হলাম? মাথা তুলে তার দিকে তাকালাম। ওয়াইফ? ইউ আর মাই ওয়াইফ। আমার বউ হওনি, কিন্তু হবে, আর সেটা খুব শীঘ্রই। তার দিক চোখ পড়তেই দু পা পেছনে চলে এলাম, কারণ সে আমার সামনে এগিয়ে আসছে। যথারীতি আমিও পেছনে যাচ্ছি। কি হচ্ছে? কেউ কেউ দেখলে তো প্রবলেম। সম্পূর্ণ কথা বলার আগে সে আমায় ঘেঁষে দাঁড়ালেন। জবাব পেয়েছো? এত পাকনা পাকনা কথা কবে থেকে শিখেছো? বড্ড বুঝতে শিখেছো আজকাল। তা বিয়ে নিয়েও হয়তো সব জানো, তাই না? দানবের মতো ওয়ালটা আমার আটকে রেখেছে। আমি ডান সাইডে চাপতে নিয়েছিলাম, তার আগেই সে সেখানে হাত রাখলেন। আমার জন্য কি পরেছো এই ড্রেস? আমি চোখ বুঝে মাথা নাড়ালাম। হঠাৎই গালে স্পর্শ পেলাম তার ঠোঁটের। খুব মায়াবী লাগছে। সেদিন ডান গালে কিস করছিলেন, আজ বাম গালে। কন্ট্রোল হচ্ছে না যে। লিপস্টিক কেন দিছো? আর দিবে না? হাত দিয়ে ঠোঁট পুষতে নিচ্ছিলাম। আমি পুছে দিচ্ছি। আমিও হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। মুহূর্তের মাঝে ঠোঁটে তার স্পর্শ পেলাম। আমি আশেপাশে তাকাতে ব্যস্ত, কেউ দেখলে সর্বনাশ। এদিকে তার হুঁশ তোয়াক্কা নেই। নিজের গতিপথ অনুসরণ করে মনে আনন্দে চুমু খাচ্ছে। ওপাশ থেকে কাউকে আসতে দেখি তার নিচু হাওয়া শরীরে ধাক্কা দিলাম। তাতে সে একটুও নড়ল না। মহিলাটা চলে যেতেই সে আমার দিক আবার আসতে নিলে আমি দৌড় দিলাম। পেছনে আর টাকা নেই। বাসায় এসেছি 8টার দিকে। এতক্ষণ যাবৎ মায়ের পেছনে পেছনেই ছিলাম। বিছানায় গা এড়িয়ে দিতেই ঘুমের মাঝেও চুমুর দৃশ্য বারবার ভেসে আসছে। মায়ের সাথে সকালে স্কুলে গেলাম, তারপর বাসায় চলে আসছি ক্লাস শেষ করে। কিন্তু পরক্ষণে মায়ের কথা শুনে খুশি আর শক্ত দুটোই হলাম। দ্রুত কাজ শেষ করতে হবে। আর জাংকুককে দাওয়াত দিয়েছি বাসায়, বলেছে আসবে। আর তোর বাবাও একসাথে খেতে বসবে। তার জন্য এত রান্না বান্না চলছে, এত এত আইটেম। বাহ, জামাই এত হবে নাকি? তা মা হঠাৎ, আরে জাংকুক নাকি ঢাকা যাবে, সন্ধ্যার দিক রওনা দিবে। ওর মা নাকি অসুস্থ, 10 থেকে 12 দিন তো থাকবেই। কথাটা শুনে আমি স্তব্ধ। 10 থেকে 12 দিনের জন্য চলে যাবেন, আর আমি এতদিন কিভাবে থাকবো? হু হু করে কান্না শুরু করে দিলাম। খানিকক্ষণ পর কারো পায়ের আওয়াজে চোখ মুছে সেদিকে তাকালাম। রুমে স্যার এসেছেন, পেছনে মা। আমি দ্রুত বিছানা থেকে নেমে স্যারকে সালাম দিলাম। সে আমার দিক তাকালেন। 10-12 দিনের পর আমি দিয়ে যাব, সেগুলো প্রতিদিন পরে শেষ করে ফেলবে, কেমন? মা বলে উঠলো, আমি চা নিয়ে আসি, মন দিয়ে সব বুঝে নেই। মা যেতেই আমি 3-4 পা পিছিয়ে গেলাম। স্যার দ্রুত আমার চাপটে ধরলেন, মাথাটা তার বুকে চেপে ধরলেন। আমার ঢাকায় ফিরতে হবে, একবারের জন্য চলে যেতে হবে। আমার জন্য মা দিন দিন অসুস্থ হচ্ছে, কসম দিয়েছে তার। এখান থেকে না গেলে তার মৃত্যু দেখতে হবে। 1 মাস সময় নিয়েছি। 1 মাসের মাঝে ঢাকা শিফট করতে হবে, আর 10 থেকে 12 দিনের জন্য ঢাকা যেতে হবে। মা হসপিটালে অ্যাডমিট। সে যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চান। আমি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলাম। হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভালো লাগা ভালোবাসা শিখিয়ে এখন চলে যাবে? কিভাবে থাকবো আমি? কিভাবে বাঁচবো? তার বকা, তার স্পর্শ, তার হাসি, প্রতিচ্ছবি কিভাবে ভুলবো?
ভুলতে পারবো না, আমি পারবো না তো। আমি কিভাবে থাকবো? আমি পারবো না থাকতে, বিশ্বাস করুন। একদিনও থাকতে পারবো না আপনাকে ছেড়ে। সে দ্রুত পায়ে এগিয়ে আমায় জড়িয়ে ধরলেন। আমিও পারবো না। আমি আসবো তো তোমায় দেখতে। আর বিয়ে, বিয়ে তো তোমায়। সে আমার চোখের পানি মুছে দিলেন। পকেট থেকে একটি ফোন বের করলেন। যখন মন চাইবে কল দিবে, দেখতে চাইলে ভিডিও কল দিবে। আমি কল দিলে সাথে সাথে রিসিভ করবে। সন্ধ্যায় চলে যাচ্ছি, কিছুদিনের মাঝে আবারও আসবো। কান্না বন্ধ। আন্টি আসছে। চুপ। আমি নিজেকে কন্ট্রোল করলাম, চোখের পানি মুছে নিলাম। চাটা শেষ করে সে যেতে লাগলো। মাও দ্রুত বেরিয়ে গেল। সে যাওয়ার আগে আমার কপালে চুমু খেয়ে চলে গেলেন। আমি দ্রুত দরজা বন্ধ করে কেঁদে উঠলাম। স্তব্ধ হয়ে শরীরটা ফ্লোরে পড়ে গেল। কষ্ট যে সহ্য হচ্ছে না, এমন কষ্টের সাথে তো আমি পরিচিত নই। পরের দিন সকালবেলা কারো ফোন কলে আমার ঘুম ভাঙে। কলটা দেখলাম সেই দিয়েছে। মায়ের কিচ্ছু হয়নি, আমায় মিথ্যে বলে আনিয়েছে। ও, আমি তো ভয় পেয়েছিলাম। ফোনটা রাখতে মন চাচ্ছিল না, তাও এটা ভেবে ফোন রাখলাম যে ব্রেকফাস্ট করে আবার কল দিব। পরে কল দিতেই ব্যস্ত, সারাক্ষণ ফোন দিয়ে চলেছি কিন্তু ব্যস্ত। বুকটা আমার থপাস থপাস করছে। কল কেন ধরছে না, কি হচ্ছে? স্যারের কিছু হলো না তো? ভয়ে আত্মাসহ লাফাচ্ছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফোনটা চেক করলাম, সাথে সাথে কাটতে ইচ্ছে করছে। একটি কল, মেসেজ কিছুই ছিল না। এই সে আমায় ভালোবাসে, ভালোবাসার নমুনা কি এটা? স্কুলে যেতে সবাই আমায় আদর করছে, গিফট দিচ্ছে আর ভালো থাকতে বলছে। আজব কি হচ্ছে? মা আমার মুখটা ধরে বলে উঠলেন, ট্রান্সফার নিয়েছি তোর, ঢাকায় শিফট হব। তোর আব্বুর ট্রান্সফার হয়েছে। খুশিতে কাঁদবো নাকি অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছাবো বোঝার উপায় নেই। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করছি, আর মা বাবা কি কি যেন বলছে আর হাসছে। ঘরের যাবতীয় জিনিস গোছাতে ব্যস্ত। কি হচ্ছে? যাক, ভালোই হলো, স্যারকে শক করা যাবে। পৌঁছালাম ঢাকা। নানুদের বাড়ির সামনে ট্রাক থেমেছে আমাদের। আমি দ্রুত বেরিয়ে আসতেই নানি জড়িয়ে ধরলো। সবার কেমন জানি মিটি মিটে চাহনি আর একটু হাসাহাসি আমার কাছে বেশ কৌতূহলী লাগলো। ফোনটা বের করে কল লাগালাম। স্যারের ফোনে রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন? আবারও কল দিতেই বিজি। স্যার কি আমায় ইগনোর করতে যাচ্ছে? কলের পর কল দিয়ে যাচ্ছে কিন্তু সে রিসিভ করছে না। আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আজ 2 দিন হতে চললো, অথচ একটিবার কল দিল না আর রিসিভও করলো না। কাঁদতে কাঁদতে মাথা ধরে এসেছে আমার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক, মুখটা ফুলে টমেটো। কেউ দেখার আগেই ওয়াশরুমে ঢুকে পড়লাম। রাত্রি শেষ হয়ে ভোর হতেই 3 দিন চলে যাবে। কি এমন ব্যস্ত যে একটা মেসেজ দেওয়া যায় না? ফোনটা হাতে নিয়ে বসে আছি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি যদি একটা মেসেজ দেয়, কিন্তু ক্ষুধাও তো লেগেছে। ফোনটা লুকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাই টুকটাক কাজে ব্যস্ত। আমার সামনের চেয়ারে বসলো আমার বড় মামার ছেলে। ফিসফিস করে বলে উঠল, এত আয়োজন তোমার এঙ্গেজমেন্টের, তাও তোমার থেকে অনেক বেশি বয়সী এক লোকের সাথে। খুব জলদি আমরা বিয়ে খেতে চলেছি। আমি টাসকি খেয়ে চোখ বড় বড় করে তাকালাম। এগুলো কি শুনছি আম্মু? আমার নাকি এঙ্গেজমেন্ট হবে? আমি এখনো পিচ্ছি, আর আমাকে না জানিয়ে কিভাবে পারলে? আব্বু! আমি চিৎকার করতে করতে আব্বুর কাছে যাচ্ছি। গাধি, তোমার জন্যই তো তোমাকে এত দ্রুত এঙ্গেজমেন্টটা করিয়ে রাখছি। আমাদের থেকে তুমি বেশি খুশি হবে পরে, দেখে নিও। পাগল একটা। কথাগুলো বলে আব্বু হাসতে হাসতে চলে গেল। আমি দৌড়িয়ে রুমে ঢুকে একটা পর একটা স্যারকে কল দিয়ে যাচ্ছি। লাস্ট মেসেজ দিলাম, আপনি কি আমায় ইগনোর করছেন? ইগনোর না করে সরাসরি বলে দিতেই পারতেন, আমি আর ডিস্টার্ব করতাম না। রিপ্লাই আসেনি। 2 ঘন্টা যাবৎ ফোন নিয়ে বসে আছে, আর ভালো লাগছে না। কি করব? এই জালিয়াতি করার জন্যই আমায় নিয়ে এসেছে। এত রাত্রে কোথায় যাব? বাড়ি থেকে পালিয়ে তো আরেক মুসিবত। ও আল্লাহ, কই আসছি আমি? কিছুই তো চিনি না। ফোনটাও তো আনলাম না। রাত 8টা বেজেছে। আমি আমার স্যারকে প্রচণ্ড ভালোবাসি। সে আমায় ভালো না বাসলেও আমি বাসি। ভাবছি আর আনমনে হাসছি। কোথায় যাচ্ছি তাও জানি না। রাস্তার মোড়ে কিছু কিছু ছেলেরা দাঁড়িয়ে। ভয় করছে তো। এই যে পিচ্ছি আপু, এত রাত্রে এভাবে গলিতে গলিতে হাসছো কেন? একা একা রিক্স হতে পারে। দেখতে কেমন খারাপ দেখাচ্ছে। ময়লা কাপড়, তাও মনের দিক দিয়ে ফ্রেশ। তা আপনারা এত রাত্রে বাহিরে কেন? আপনাদের বাড়ি কি এখানে? আরে পিচ্ছি আপু, আমাদের আবার বাড়ি। এই কাজ কাম করি আর ঘুরি। তুমি মেইন রোডে চলো, ওখানেই কথা বলি কেমন? এইসব চিপা চাপা গলিগুলো ভালো না। মেইন রোডে আসতেই মন হালকা হলো। পাশের চায়ের দোকানে বসতে বললো। আমিও বসে তাদের সাথে চা খাচ্ছি আর আলাপ করছি। সাধারণত কোনো মেয়ে মানুষ দেখছি না নিজেকে ছাড়া। প্রচণ্ড ওট লাগছে আমার। ভুলে গিয়েছিলাম যে আমি পালিয়ে এসেছি।
হঠাৎ আমার সামনে বসা ভাইয়েগুলো দাঁড়িয়ে গেল। আমিও পিছনে তাকালাম, কিন্তু তার আগে গালে এমন জোরে থাপ্পড় মারলো যে আমি ঠাস করে নিচে পড়ে গেছি। কে মারলো তার দিকে তাকাতেই চোখে পানি টলটল করা শুরু করলো। স্যার! দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, হু করে কেঁদে উঠলাম। সে আমায় ছাড়িয়ে মাথায় আর একটা থাপ্পড় দিল। সে মনে হচ্ছে রাগে কাঁপছে, হাত মুঠ করে দাঁড়িয়ে আছে। ইউ ইডিয়ট! এত বড় একটা কাজ কিভাবে করলে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত এত রাত্রে তুমি ঘর থেকে বেরোনোর কথা ভাবলে কি করে? রাস্তাঘাটের অবস্থা ভালো, এত সাহস আসলো কিভাবে? আমি হু করে কাঁদছি। দুটো থাপ্পড় সাথে ধমক, আরও কত বকা। যার জন্য পালালাম সেই বলে চোর। আপনি তো আমার ফোন ধরছিলেন না। আমার বাসায় নাকি আজ আমার এঙ্গেজমেন্ট। আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সে ভাইয়াদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ গাইস, এত দ্রুত এই পাগলকে খুঁজে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি মুখ গোমরা করে গাড়িতে বসে আছি, তার সাথে কথা নেই। বজ্জাত বাজি! আমার মুখ ফুলে গেছে কান্না করতে করতে। এত কান্না আমি আমার লাইফেও করিনি। সে হঠাৎ গাড়ি স্টপ করে ফোন করলো। হ্যালো আঙ্কেল। হ্যাঁ পেয়েছি। জি আঙ্কেল। বিয়েটা কি আজ করা যাবে? আসলে আমি এই পাগলিকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। চিন্তা করবেন না, আমি ওর বয়সের আর গতিবিধির সম্পূর্ণ দায়ভার মনে রাখবো। আচ্ছা তাহলে বাসার সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করুন। জি, মা বাবা যাচ্ছে ওখানে, এই তো আধা ঘন্টা লাগবে আসতে। আপনি বিয়ে করবেন অন্য কাউকে? আমার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলতে লাগলো, কাঁধি, এতটুকু বোঝার সামর্থ্য তোমার হয়নি। আমি ঢাকায় এসে পড়েছি, পরের দিন তোমরাও এসেছো। আবার হঠাৎ তোমার এঙ্গেজমেন্ট। আঙ্কেলের কথাগুলো এত কিছু বড় বুঝতে পারছো না? থাক, তোমার কিছু বোঝার প্রয়োজন নেই। আমি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে, সে আমার সাথে কথা বলেনি, চুপচাপ বাইরে তাকিয়ে আছে, কিন্তু খুশি লাগছে। স্যার আমার পাশে, আর চোখে তাকে দেখছি। ঢাকায় এসে তাকে আরও মারাত্মক দেখাচ্ছে, বেশ ইয়াং লাগছে। সোফায় বসে আছে এক অপরাধীর মতো, আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে চেনা অচেনা অনেক মানুষ। হঠাৎ চোখ গেল স্যারের মায়ের দিকে। সে আলতো করে আমার হাসিয়ে পাশে বসালেন। ছেলের মুখ থেকে যখন শুনেছি যে তার থেকে 12 বছরের বয়সী ছোট মেয়েকে সে 4 বছর যাবৎ ভালোবাসে, বিশ্বাস করো আমার নিজেরই কষ্ট হচ্ছিল। আমি তো ভালোবেসে বিয়ে করেছি জাঙ্কুকের বাবাকে। ভালোবাসা না পাওয়া প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যখন শুনলাম তুমি ওকে ভালোবাসো, তখন তোমার ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিই, তারা রাজি হননি। কিন্তু তোমার কান্নাকাটি দেখে তোমার মা রাজি হয়েছেন। বয়সের ভেদাভেদ অনেক, তার থেকে বড় কথা ভালোবাসা। তো এখন বলো, তুমি কি জাঙ্কুককে বিয়ে করতে চাও? সবাই আমার দিকে তাকিয়ে। আমি কাঁপতে কাঁপতে বললাম জি। সবাই হো হো করে হেসে উঠল। মিনিট 10-এর মাঝে কাজই আসলো। তার আগে আমাদের আংটি বদলে দিয়েছে মা। আমি চুপচাপ তাই করেছি যা আমায় বলতে বলা হয়েছে। দেখতে দেখতে স্যারের নামে 3 বার কবর বলেও ফেললাম। বিয়ের দিন রাতটাও আমার পড়তে হচ্ছে। সামনে স্যার। কি শয়তান! দেখলো যে আমি রেগে আছি, কোথায় মানাবে তা না, উল্টো পড়াচ্ছে। আহাম্মক একটা। আমি রেগে আছি। আপনি 2 দিন যাবৎ আমাকে ফোন দেননি, আমার খবর রাখেননি। এই আমায় ভালোবাসেন? কজ আমি তোমায় সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, বাট তুমি আমায় 1000 ভোল্টের ঝটকা খাইয়ে দিলে। জানো কত কাঠ খোর পুড়িয়ে সবাইকে রাজি করিয়েছি, কত কাহিনী করতে হয়েছে আমায়, জানো? কিভাবে জানবে? সবটা আমি করেছি, তুমি তো শুধু হু করে কেঁদেছ। ডাম্বো! সে আবার আমায় পড়াতে শুরু করেছে। স্যারের চোখে চোখ পড়তেই দেখলাম স্যারের নেশানো চোখগুলো। সে আমার কপালে দ্রুত চুমু খেলেন আর কোলে উঠিয়ে বলল, আমার বউ। তার গলা জড়িয়ে ধরলাম। আমি তার বউ, সে আমার স্বামী। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার চোখে। সে আমার চোখে তাকিয়ে ধীরে ধীরে আমাকে বিছানায় শুয়ে দিল। আই লাভ ইউতে। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জাঙ্কুক স্যার। তার ঠোঁটের আলতো পরশ আমার পুরো ফেজে বসিয়ে দিলেন। তার স্পর্শে আমি বারবার কেঁপে উঠছিলাম। রাত যত গভীর হতে লাগলো, তেকুকের ভালোবাসা আরও বেশি গভীর হতে লাগলো।